লেখিকা মহুয়া রায়ের অবশেষে। লালি খবরটা শোনাই স্তক আর অপেক্ষা করেনি। কৌশিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত হয়ে নিয়েছে। ঘর থেকে বেরোনোর মুখে লালি শুনতে পেল বাবার রাগী গলা। হ্যাঁ রে লালি, তোর কি মান অপমান জ্ঞান নেই রে? কৌশিকের মা তোদের সম্পর্কটা মানেন না। তুই বিধর্মী বলে কত কথাই না শুনিয়েছেন। মহিলাটি আমাকে পর্যন্ত যাচ্ছে তাই কথা বলে অপমান করতে মহিলার বাধেনি। আমি নাকি তোকে শাসন করতে পারিনি, এমন অন্যায় অভিযোগ মহিলা করেছেন পর্যন্ত একদিন, আর তারপরেও তুই কিনা ছুটছিস তার অসুখের খবর পেয়ে ডাক্তারি করতে। যাবি না বলছি লালি, খবরদার। লালি বাবাকে সম্পূর্ণ উপেক্ষা করে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নেমে এলো বাড়ির দোতলা থেকে একতলায়। হাতে স্টেথোস্কোপ আর ব্লাড প্রেশার মাপার যন্ত্র সমেত ব্যাগটা। ও জানে মা আছে, মা সামলে নেবে বাবার দিক থেকে ধেয়ে আসা ঝড়টাকে। একটু আগে কৌশিক খবরটা দেওয়া মাত্র লালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কৌশিকের মাকে দেখতে যেতে হবে এক্ষুনি। কারণ একটু আগে কৌশিকের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে পরিষ্কার না বলে বরং প্রচণ্ড ভয় পাওয়া গলায় কৌশিক মোবাইল ফোনের ওপার থেকে বলেছে, লালি, মা অজ্ঞান হয়ে পড়ে গেছে, শিগগিরই এসো। আর লালি কেবল উত্তর দিয়েছে, এক্ষুনি আসছি কৌশিক। ব্যাস, আর কোনো কথা না বলে ফোনটা ছেড়ে ঝটপট তৈরি হয়ে নিয়েছে লালি। বাবার গাড়িটা গ্যারেজ থেকে বের করার সময় বা ইচ্ছা কোনোটাই হয়নি লালির, বরং সিঁড়ির তলা থেকে নিজের স্কুটিটা বের করে ডক্টর লালি মহসিন ঠিক 9 মিনিট 59 সেকেন্ডের মধ্যে এসে পৌঁছেছে কৌশিক গুপ্তর বাড়িতে। কৌশিক আর লালি এক স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছে। প্রেমটা ওদের একাদশ শ্রেণী থেকে। তারপর দুজনের পড়াশোনার মার্গ আলাদা আলাদা হলে কি হবে, দুজনের হৃদয়ের সব পথ এসে মিশেছে একটি আশার বিন্দুতে, একটি স্বপ্নের অঙ্গনে। একদিন কম্পিউটার ইঞ্জিনিয়ার কৌশিক গুপ্ত আর ডাক্তার লালি মহসিন আইনত পরস্পরের জীবন সঙ্গী হবে। তবে সেই একদিনটি এখনো আসেনি ওদের জীবনে। আসেনি কৌশিকের মা কনকলতা গুপ্তর জেদের জন্য। অবশ্য লালি মহসিনের বাবা জনাব মোহাম্মদ মহসিনও কি মেনে নিয়েছেন লালির চাওয়াটুকু? না, মানেননি। বরং ডাক্তার লালির শাদির উদ্যোগ করতে উঠে পড়ে লাগা মাত্র প্রথম যখন লালির মা আয়েশার মুখ থেকে শুনলেন মেয়ে তার মন দিয়ে বসে আছে কৌশিক গুপ্ত নামের একটি উপযুক্ত যুবকের কাছে, সেদিন রীতিমতো তাণ্ডব করেছিলেন তিনি বাড়িতে। লালিও বাবার মেয়ে। সে সেদিন দ্বিগুণ তাণ্ডব বাঁধিয়ে দিয়েছিল এই বলে যে, বাবা, তুমি তো কলেজের শিক্ষক, তুমি তো ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছিলে ধর্মে ধর্মে বিভেদ কেবল মানুষের সৃষ্টি। তুমি তো বলেছিলে একদিন ধর্ম মানে ধারণ করা, আর সেই ধারণ করার অর্থ নিজের ধর্মের প্রতি অনুরাগের সাথে সাথে পরধর্মের প্রতি সহিষ্ণুতা বজায় রাখা। তুমি তো শিখিয়েছ বাবা, ভালোবাসা মানব ধর্ম, ভালোবাসা কখনো জাতের বিচার করে না। এসব কথা কি তবে কথার কথা ছিল বাবা? মেয়ের কাছে পেশ করার মতো জুৎসই কোনো উত্তর খুঁজে না পেয়ে বরং তখনকার মতো চুপ করে গিয়েছিলেন লালির বাবা। তবে সম্পূর্ণ চুপ করে যাওয়ার আগে বেশ কিছুদিন হম্বিতম্বি করেছিলেন বৈকি লালির অনুপস্থিতির সুযোগে লালির মায়ের উপর। লালির বাবার স্বতঃস্ফূর্ত অনুযোগ তখন বইত এই খাতে, নাকি লালির মা আয়েশার মতো মুক্তমনা নারীর আয়তায় মানুষ হয়ে উঠতে উঠতে কন্যাটি তার বাবাকে মান্যি করার পরিবর্তে প্রশ্ন করার বেলাগাম সাহস অর্জন করে বসে আছে ইতিমধ্যে। সুতরাং এখন আর এ মেয়েকে তার বাবা উচিত কথা বললে সে শুনবে কেন? আর তাকে কথা শোনানোর চেষ্টা করাও তো বৃথা। কারণ স্বেচ্ছাচারী মেয়েকে শিক্ষা দিতে যাওয়ার মানে হচ্ছে ওই মাটি থেকে গাছের শিকড় উপড়ে ফেলে তার গোড়ায় জল ঢালার মতো ব্যাপার আর কি, পণ্ডশ্রম। তার থেকে যা ভালো বোঝো করো তোমরা, আমি আর মেয়ের বিয়ে শাদির ব্যাপারে নেই। ওদিকে কৌশিক যেদিন তার মাকে স্পষ্ট বলল, মা, অযথা মেজ পিসির বান্ধবীর মেয়ের সাথে আমার বিয়ের সম্বন্ধটা করো না, আমি কমিটেড, সে কথা শুনে কনকলতা প্রথমটা বোঝেননি। আলমারি গোছাতে বসেছিলেন তো তিনি তখন। সেই কাজটি করতে করতেই হাতে উঠে এসেছিল পুরনো অ্যালবামটা, যেটার প্রত্যেকটি পৃষ্ঠা তখন কনকলতাকে হাতছানি দিয়ে ডেকে বলছিল, ছিল কনক, ছিল তোমার জীবনে এইসব রঙিন দিনগুলোকে ছিল। সেই দিনগুলোকে কেমন আজও বুকে আঁকড়ে বসে আছি আমরা, দেখো
অথচ তোমার সমস্ত সুখ, সমস্ত আনন্দের উৎস যে মানুষটি ছিল তোমার স্বামী, তিনি তো কবেই তোমাকে ছেড়ে মেঘমুলুকে পাড়ি দিয়েছেন কি অবলীলায়। তাই বোধহয় কৌশিককে বলা কমিটেড কথাটা বোধগম্য হয়নি তার। তাই বুঝি কনকলতা পাল্টা প্রশ্ন করেছিলেন, কি তুই কি টেড? কৌশিক একটু থেমে, একটু কেশে, গলাটা একটু ঝেড়ে বলেছিল, মা, মনে আছে তোমার লালিকে? লালি মহসিন আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল ছিল। কোনোদিন আমি ফার্স্ট হতে পারতাম না লালির জন্য। মনে আছে মা ওকে তোমার? কনকলতার গলায় তখন সন্দেহের সুর। হ্যাঁ, তো কি হয়েছে? স্কুল কলেজের পাঠ চুকিয়ে এখন তো তুই চাকরি করছিস খোকা। এখন আবার সে লালি লালি বলে পুরনো কাসুন্দি ঘাটতে বসলি যে বড়। সে তো শুনেছি ডাক্তার হয়েছে, তো তার কথা আসছে কোথা থেকে এখন? কৌশিক বড় করে শ্বাস নিয়ে ফস করে সেই শ্বাসবায়ু ছাড়ল প্রথমে। বোধহয় মায়ের মুখে ঝড়ের পূর্বাভাস দেখে সেই ধেয়ে আসা ঝড়টার মোকাবিলা করতে নিজেকে প্রস্তুত করে নিল আগে। তারপর বলল, লালি মহসিনের কথা উঠল এই কারণে যে আমি ওকে ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। কি এত দূর? তা হ্যাঁ রে খোকা, তোদের ওই ভালোবাসাবাসির সময় একবারও কি মনে পড়েনি তোর মায়ের কথা? সে যাকগে যাক, না হয় তখন মাকে ভুলেছিলি, কিন্তু বিয়ে, একেবারে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললি যে, তখন তোর মনে পড়ল না তোর মায়ের কথা? এ বাড়িতে গোপাল আছে রে খোকা, নিত্যি সেবা হয় তার এ বাড়িতে। খোকা, তোর ঠাকুমা এতখানি গোড়া ছিলেন যে তোর ছোট পিসির বেজাতের বিয়েটা নিজের মৃত্যু পর্যন্ত মেনে নেননি, আর তুই সেই বংশের ছেলে হয়ে। মা, কৌশিকের মা ডাকে কি ছিল কে জানে। কনকলতা নিমেষের তরে থেমে গেলেন, বুঝলেন ছেলে মায়ের গোড়ামি দেখে বিস্মিত। বোঝা মাত্র দ্বিগুণ তেজে বলতে শুরু করলেন, নিজের ইচ্ছায় যদি বিয়ে করো খোকা, এই বলে দিলাম আমিও তোমার সাথে কোনো সম্পর্ক রাখব না। রাগে নাকের পাটা ফুলে উঠেছে তখন কনকলতার। বিরক্তিতে হতাশায় কনকলতার মুখভঙ্গি তখন বিকৃত। কৌশিক এই পরিস্থিতিতেও খুব শান্ত থাকল। ওর বাবার কাছ থেকে এই গুণটা পেয়েছে কৌশিক। কখনো কখনো নিজের সব অনুভূতিগুলোতে রাশ পরিয়ে রাখতে পারঙ্গম সে। তাই মায়ের সাথে বর্ষায় না গিয়ে কেবল বলল, তুমি না বুঝতে চাইলে আমার পক্ষে বোঝানো সম্ভব নয় যে সবার ওপর মানুষ সত্য। তবে হ্যাঁ, ছোট থেকে শিখেছি মাকে কষ্ট দেওয়া সন্তানের অন্যায়। তাই তোমাকে কথা দিলাম, যতদিন তুমি নিজে থেকে না চাইবে ততদিন আমি আর লালি বিয়ে করব না। কিন্তু দুটো কথা বলি তোমাকে। এক, এমন একটা দিন আসবে যেদিন তুমি নিজেই বুঝবে লালিকে তোমার ছেলের বিয়ে করতে চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। দুই, তোমার সিদ্ধান্তটি আমি শুনলাম, এবার আমার সিদ্ধান্ত তুমি শুনে নাও। আমি যদি কশ্মীর কালেও বিয়ে করি তবে লালি মহসিনকে বিয়ে করব, আর কাউকে নয়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, অথচ একদিকে লালির বাবা আর ওদিকে কৌশিকের মা। এ দুটি বয়স্ক শিক্ষিত মানুষ বারংবার নিজেদের সন্তানদের সামনে নিজের মনের সংকীর্ণতা প্রকাশ করতে কসুর করেননি কোনো, আর তা করতে গিয়ে ভাবেননি পর্যন্ত তাদের কাছে সন্তানদের ভালো থাকার থেকেও নিজেদের গোড়ামির মূল্য অধিক। এ সত্যটির গায়ে নিজেরাই বারংবার শিলমোহর দেগে দিচ্ছেন ওরা নির্দ্বিধায়। অথচ ওদেরই সন্তানেরা পরস্পরের প্রতি ভালোবাসার গভীরতার সৌজন্যে দুটিতেই দিনের পর দিন ধৈর্য ধরে থেকেছে। দুজনের মনেই বিশ্বাস তাদের অপেক্ষা ফলবতী হবেই। নিশ্চিত এমন একটি দিন আসবে যেদিন ওরা পরস্পরের মা আর বাবার স্বতঃস্ফূর্ত আর প্রাণ ভরা আশীর্বাদ নিয়ে নতুন জীবনে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে। একটি একটি করে বসন্ত ঝরে গেছে কৌশিক আর লালির জীবন থেকে, অথচ দুই বয়োবৃদ্ধ মানুষের জাতপাতের বিভেদের প্রাচীরে তিলমাত্র চির ধরেনি। এমনই আবহে কৌশিকের মায়ের অসুস্থতা, আর সেই খবর শুনে ডাক্তার লালির ছুটে আসা কৌশিকের বাড়িতে। লালি আসতেই কৌশিকের যেন ধরে প্রাণ এলো, বড্ড ভয় পেয়ে গেছে সে মায়ের আচমকা অসুস্থতায়। লালি যখন কনকলতার ঘরে পা দিয়ে দেখল কনকলতা চোখ বন্ধ করে শুয়ে আছেন বিছানায়, ইতিমধ্যে কৌশিকের কাছ থেকে শুনে নিয়েছে লালি যে ঘুম ভেঙে বিছানা ছেড়ে উঠতে গিয়ে মাথায় চক্কর লেগে উনি বিছানার ওপরেই টলে পড়েন। মুহূর্তের তরে জ্ঞান লোপ পেয়েছিল তার। কনকলতার বিছানার কাছে গিয়ে লালি খুব কোমল স্বরে ডাকল, মা। কনকলতা চোখ খুললেন, ক্ষীণ কণ্ঠে বললেন, কে? আমি লালি, ডক্টর লালি মহসিন। দেখি আপনার হাতটা দেখি, প্রেশার মাপবো। কি কষ্ট হচ্ছে? লালির যুগপৎ উত্তর ও প্রশ্ন শুনে কনকলতার মুখে বিতৃষ্ণা ঢেউ খেলে গেল। লালির অবশ্য তা দেখে ঠোঁটের কোণে বিচিত্র হাসি খেলে গেল। বলল, ডাক্তারের কোনো জাত হয় না মা।
কৌশিক লজ্জায় অধুবদন হয়ে মনে মনে, আর কত ভুল করবে তুমি মা। লালি বলল, দিন মা, হাতটা দিন। কনকলতা বিরক্ত স্বরে বলল, তুমি আমায় মা বলছো কেন? ছোটবেলায় তো আন্টি বলতে। আমি সব রোগিণীকেই মা সম্বোধন করি, সেই জন্য। লালির বলা কথাটা মনের মধ্যে নাড়াচাড়া করতে করতে কনকলতা হাতটা বাড়িয়ে দিলেন। লালি প্রেশার মাপার যন্ত্র আর স্টেথোস্কোপ বের করল। প্রথামাফিক কনকলতার চোখ, জিভ, পেট, বুক, হৃৎপিণ্ডের গতি সব পরীক্ষা করা হলে লালি বলল, প্রেশারটা খুব লো। খাওয়া দাওয়া করেন না তাই তো? এরকম করলে তো চলবে না। আর কি কি অসুবিধা আমাকে বলুন। রাতে ঘুম হয়? তারপর কৌশিকের দিকে ফিরে বলল, তুই বা কেমন ছেলে রে, মায়ের দিকে একটু নজর রাখতে পারিস না? এতটা দুর্বলতা, এতখানি অপুষ্টি, এমন রক্তাল্পতা একা দিনের অযত্নে তো হওয়ার কথা নয়। যাগ্গে, আমি কয়েকটা ব্লাড টেস্ট দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব করাতে হবে। আর এখন ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো খাওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে। আর এখন আপাতত বিছানা ছাড়ার দরকার নেই, রেস্ট নিন উনি। ভয় পাওয়ার কিছু নেই, তবে ডাক্তারের কথা মতো না চললে কিন্তু ভয়ের যথেষ্ট কারণ আছে। আর হ্যাঁ, যতক্ষণ কৌশিক ওষুধ কিনে বাড়ি না ফিরছে আমি আছি এখানে। এই কথাটা অবশ্য লালি কনকলতার দিকে চেয়ে বলল। কনকলতা অমনি চিচি করে বলে উঠলেন, ডাক্তার এসেছো, রুগী দেখেছো, ব্যাস হয়ে গেল। আবার বসে বসে আমাকে পাহারা দেওয়ার কি কারণ? এবং চক্ষু মুদলেন। লালির গলা সঙ্গে সঙ্গে কানে গেল তার। প্রথম কারণ, আপনি কৌশিকের মা। দ্বিতীয় কারণ, আপনাকে আমার ভালো লাগে সেই ছোটবেলা থেকে। আমি ছোটবেলায় আপনাকে দেখেছি কৌশিক স্কুলে পৌঁছে দিতে যেতেন যখন, উঁচু ক্লাসে উঠে বুঝলাম কৌশিকের পড়াশোনা বিষয়ে আপনি খুব ইনভলভড। আপনার সম্বন্ধে আমার এই ধারণাটা বোধহয় নির্ভুল, কারণ তখন আমি আর কৌশিক 8 কিংবা 9-এ পড়ি। কৌশিক খুব ভুগত, অসুস্থতার কারণে পরপর কদিন স্কুলে না গেলে আপনি স্কুলে গিয়ে এই আমাকেই ডেকে আমার খাতা থেকে সব ক্লাস ওয়ার্ক কপি করে আনতেন। নিজের অফিস সামলেও যেভাবে আপনি কৌশিকের পড়াশোনা দেখতেন তা কিছুটা আমি আপনাকে দেখে আন্দাজ করেছি, আর বাকিটা কৌশিকের কাছে শুনেছি। আপনার একলা জীবনের লড়াইয়ের কথা কৌশিকের মুখে শুনতে আমার খুব ভালো লাগতো ওই স্কুলে পড়ার সময় থেকেই। আসলে আমারও যে ইচ্ছা করত আমার মা আপনার মতো ওভাবেই আমার লেখাপড়ার সাথে নিজেকে জড়িয়ে রাখুন, ওভাবেই আমার পড়াশোনা কেমন হচ্ছে জানার জন্য প্যারেন্ট টিচার মিটিংয়ে গিয়ে টিচারদের প্রশ্ন করুন। কিন্তু আমার মায়ের পক্ষে এমনটা করা সম্ভব হতো না। আমাদের পরিবার বড় ছিল তো সেই সময়, একান্নবর্তী পরিবার। মাকে ব্যস্ত থাকতে হতো সংসারের কাজে। মা বাড়ির বড় বউ, মায়ের উপর অনেক দায়িত্ব ছিল সংসারের। সেই জন্য মা আমাকে আমার ছোটবেলায় বিশেষ সময় দিতে পারতেন না ইচ্ছে করলেও। আমিও চাইলেও মায়ের সাহচর্য পেতাম না সেভাবে। তাই যখন দেখতাম বা শুনতাম হাজার সমস্যার মধ্যেও আপনি কৌশিকের জন্য ঠিক সময় বের করে নেন, আমার মনে হতো আপনি ওয়ার্ল্ডের বেস্ট মা। আমি আপনার ফ্যান হয়ে গেছিলাম তখন থেকে। মনে আছে আপনি আমার সাথে দেখা হলেই একটা চকোলেট দিতেন। আমার খুব ভালো লাগতো আপনার কাছ থেকে ওই গিফটটা পেতে। তাই এতদিন বাদে সুযোগ পেলাম যখন, আজকে না হয় বসলাম আপনার কাছে, একটু মাথায় একটু হাত বুলিয়ে দিলামই বা। কৌশিক প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে চলে গেছে অনেকক্ষণ। নিস্তব্ধ ঘরে মৃদু গতিতে সিলিং পাখাটা ঘুরছে। কনকলতার মাথার কাছের খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের উজ্জ্বল আলোমাখা এক টুকরো সকাল বেলাকে। সকালটা যেন জানলার কাছে এসে উকি মেরে দেখছে কনকলতার ঘরে কি নাটক চলছে তখন। কিন্তু তখন কি সত্যি কনকলতার ঘরে কোনো নাটক চলছিল? কই না তো, বরং কনকলতা চক্ষু বুজে পড়ে থেকে ভাবছিলেন লালি মেয়েটা সত্যি বড্ড ভালো। কিন্তু অবশ্যই কিন্তুটা কি তা ভাবার আগেই কনকলতা নিজের কপালের ওপর অনুভব করলেন লালির ঠান্ডা নরম হাতটা। সঙ্গে শুনতে পেলেন মেয়েটির অকপট প্রশ্ন, আচ্ছা আন্টি, আমি যদি লালি মহসিন না হয়ে লালি দাস, ঘোষ, মিত্তির, বক্সি ইত্যাদির কোনো একজন হতাম, তাহলে আপনি আমাকে নিয়ে এতটা অস্বস্তি বোধ করতেন না, তাই না? এ স্বর ডক্টর লালি মহসিনের নয়, এ স্বর এক নারীর, যার প্রশ্ন ধেয়ে এলো অন্য এক নারীর কাছে। তারা কেউ কারো প্রতিপক্ষ নয়, বরং তৃতীয় একজনকে কেন্দ্র করে তাদের দুজনের জীবন আবর্তিত হচ্ছে। যাই হোক, কনকলতার কল্পনার অতীত সাহস দেখিয়ে লালিত প্রশ্নটা করে ফেলল মহিলাকে। তবে সে প্রশ্নের উত্তর কিছু কি দিলেন কনকলতা? না, উত্তর আর কি দেবেনটা কি হিন্দু ঘরের গোড়া বিধবা শ্রীমতী কনকলতা গুপ্ত। বরং তখন তার মনে হলো এমন অস্বস্তিতে আর কখনো পড়েননি তিনি। এমন কঠিন প্রশ্ন তাকে আগে আর কেউ করেনি কখনো।
সুতরাং কি উত্তর দেবেন তিনি হাঁটুর বয়সী মেয়েটিকে? ওর মুখ বলতে চাইছে এক কথা, কিন্তু যুক্তিবোধ বলছে অন্য কথা। কনকলতার যুক্তিবোধ তার মনের সংকীর্ণতাকে বুড়ো আঙুল দেখিয়ে যে বলছে তখন, এই লালি মহসিনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সে যদি লালি দাস বা ঘোষ অথবা মিত্র কিংবা ব্যানার্জি বা মুখার্জি হতো তাহলেও তো একই থাকতো। তখন আমার তাকে নিশ্চিত খুব পছন্দ হতো, নিশ্চিত মনে হতো বাহ, খোকার আমার জহুরির চোখ। তাই না এমন একটি ভালো মেয়েকে সে বউ হিসেবে পছন্দ করেছে? তাহলে কিসের বিভেদ রেখা রচনা করে চলেছি আমি আসলে ক্রমান্বয়ে? আদতে তো মাথা ঘামানোর দরকার একজন মানুষ কতখানি মানবিক সেটুকু নিয়ে। পার্থক্য করা উচিত ভালো মানুষ আর মন্দ মানুষের মধ্যে। নিরুত্তর কনকলতার উদ্দেশ্যে লালি মহসিন ঠিক তখনই জিজ্ঞাসা করে বসল, আচ্ছা আন্টি, দুই ভিন্নধর্মী মানুষ একে অন্যকে ভালোবাসলে তাদের ভালোবাসার মধ্যে এমন বিভেদের দেওয়াল তুলে দেওয়া হয় কেন? অথচ সব ধর্মই তো শেখায় মানুষকে ভালোবাসতে। একই ঈশ্বরকে আপনারা একরকম ভাবেন, ডাকেন, আমরা আরেকভাবে ডাকি। আমার সাথে কৌশিকের তো কেবল এটুকুই পার্থক্য। কেবল এই পার্থক্যটুকুর জন্য আমাদের দুজনের একসাথে এক ছাদের তলায় থেকে সংসারী হওয়ার স্বপ্নটাকে বাস্তব করা যাবে না কেন আন্টি? কনকলতা কিছুতেই কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না। তার হাঁটুর বয়সী মেয়েটা যেন আজ কনকলতার এতদিনের সংস্কারকে টেনে হিচড়ে ভুলুণ্ঠিত করতে এসেছে মনে হচ্ছে তার। লালিকে তার বলতে ইচ্ছা হলো, আহ থামো তো, বড় বড় কথা বলো না। তোমার বিশ্বাস তোমার নিরিখে সঠিক, আমার বিশ্বাস আমার কাছে সঠিক। আমার বলে বাড়িতে গোপাল আছে। অবশ্য কনকলতার মনের কথা মনেই থাকলো, কারণ লালি ততক্ষণে বলে উঠল যে, দুশ্চিন্তা করবেন না আন্টি, আপনার মতের বিরুদ্ধে গিয়ে না কৌশিক এক পা এগোবে না আমি এক পা এগোবো। আমাদের সম্পর্কটা হয়তো পরিণতি পাবে না কোনো। লালির দীর্ঘশ্বাস মোচনের শব্দটা চোখ বন্ধ করে থাকা কনকলতার কানে এলো, আর তারপরই মেয়েটা বলে উঠল, আপনি তো আমার ছোটবেলার চোখে দেখা দুনিয়ার বেস্ট মা। আপনাকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কখনোই। তাই কথা দিলাম আমার দিক থেকে আপনার কোনো ভয় নেই। কৌশিক যদি অন্যত্র বিয়ে করতে চায় আপনি ছেলের পাত্রী খুঁজুন, তবে আমি আপনার ছেলেকে বিয়ে করে আপনার ধর্ম রসাতলে পাঠাবো এমন দুশ্চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে অসুখ বাঁধাবেন না প্লিজ। কনকলতা ধীরে ধীরে চোখ মেললেন। লালির কথার পরিপ্রেক্ষিতে তার অনুভূতি জানান দিল এভাবে, আহ কি অপার শান্তি। তার মনের এই ভাবটুকু মাত্র কয়েক লহমা টিকল, কারণ তার মধ্যে কনকলতার মনের মধ্যে মাথা চাড়া দিয়েছে আরেকটি বোধ। ওই হাঁটুর বয়সী মেয়েটা আমার জন্য, কেবল আমারই জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো কেন? ওর চোখে একদিন আমি ছিলাম দুনিয়ার বেস্ট মা, শুধু এই কারণে এতখানি ত্যাগ স্বীকার করলো ওই একরত্তি লালি মহসিন? না না, তা হতেই পারে না। আসলে মেয়েটা আমার খোকাকে বড্ড ভালোবাসে যে, তাই জন্যই খোকার মায়ের জন্য মেয়েটার নিজেকে এতখানি বঞ্চিত করার সিদ্ধান্ত নিতে তিল মাত্র সময় লাগলো না। বুকের মধ্যে তোলপাড় করছে কনকলতার। তার এতদিনের সংস্কারের ঝুঁটি ধরে নাড়া দিয়ে তার বোধ বলছে, কি কনকলতা, এখনো তুমি ধর্মকে প্রাধান্য দেবে নাকি মনুষ্যত্বকে? সেই মনুষ্যত্ব যা ভালোবাসার টানে অবলীলায় ত্যাগ স্বীকার করতে পারে, সেই মনুষ্যত্ব যা প্রিয় মানুষের শুভাকাঙ্ক্ষায় নিজে অনির্বাণ দহন যন্ত্রণাকে বরণ করে অনায়াসে। আচমকা লালি মহসিনের হাতের ওপর কনকলতা গুপ্তর হাত এসে পড়ল। কনকলতা তখন বলছেন, এই মেয়ে, আমার ছেলের ওপর সব অধিকার ছেড়ে দিবি বললেই হলো? ছেলেটা আমার তুই বিনে বাজবে? আমার কথা ভাবতে গিয়েও বেচারাকে এতখানি কষ্ট দিতে তোর বাঁধবে না? আর নিজেকে কি আমার জন্য দগ্ধে মারবি ঠিক করলি নাকি রে মেয়ে? আশ্চর্য বাবু তোর বিবেচনা। তাহলে আমার যে নরকেও ঠাঁই হবে না রে। আরেকটা কথা, আমি যে তোর শত্রুর রে, সুতরাং তুই যা চাইবি তা আমি এত সহজে হতে দেব ভেবেছিস? কখনো না। একটু সেরে উঠেই আমি তোদের বাড়িতে যাব, তার বাবা মায়ের সাথে কথা বলতে হবে আমাকে। কি রে মেয়ে, আমাকে নিয়ে যাবি তো? লালি মহসিন চমকে উঠল। এ কি শুনছে সে? যা শুনল ঠিক শুনল তো? যা বুঝলো ভাবছে সে তা সঠিক বোধগম্য হলো তো? আবার কনকলতা বলে উঠলেন, ক্লাসের পড়া না পারা মেয়ের মতো ফ্যাল করে চেয়ে দেখছিস কি? তুই না চিরকালের ফার্স্ট গার্ল? ভুলে গেলি নাকি ডাক্তারি করতে করতে সে কথাটা? লালির চোখে বন্যা নেমেছে তখন। ফোটায় ফোটায় লালি মহসিনের কান্না ঝরছে তখন কনকলতা গুপ্তর হাতের পাতার ওপর। চোখের জলের কি কোনো ভাষা থাকে? থাকে বোধ হয় কখনো কখনো।
তাই জন্যই তো কনকলতা বুঝতে পারলেন লালের চোখের জলের ভাষা বলছে, আমি জানতাম তুমি একদিন ঠিক বুঝতে পারবে লালি মহসিন আর কৌশিক গুপ্তর বিয়ে হলে তোমার সংসারের কোথাও কোনো অনর্থ ঘটবে না, আমি জানতাম। তাই জন্যই বোধহয় কনকলতা বলে উঠলেন, আর কান্নাকাটি নয়, চোখ মোছ লালি, এমন শুভ দিনে কাঁদতে নেই রে, খোকার ফেরার সময় হলো। একেই তো আমাকে নিয়ে তার উদ্বেগের অন্ত নেই, তার মধ্যে সে যদি এসে দেখে তুই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস, সে বেচারা তো আতান্তরে পড়বে। চোখ মোচ আর আমাকে একটু বিছানা ছাড়ার অনুমতি দে বাপু, তোদের দুটির জন্য একটু চা জল খাবার করি, শরীর আমার ঠিক হয়ে গেছে। কনকলতার কথা শুনতে শুনতে ডক্টর লালি মহসিন কান্না জড়ানো গলাতেই একখানা বাঘা বকুনি দিয়ে উঠল, খবরদার, বিছানা ছেড়েছ কি মা? সেই মুহূর্তে ঘরের দরজায় কৌশিকের উদয়, সপ্রশ্ন সে তখন। কি বলছে মা, রান্নাঘরে যাবে? একদম না, আমি যা পারি করছি। লালি, তুমি বসো এখানেই, আর একটু চা না কফি কি খাবে তুমি? একটা অমলেট করে দিই? আহ খোকা, এত প্রশ্ন কেন, যা করবি করগে যা, নিজে হাতে মেয়েটাকে যা বানিয়ে দিবি ও তাই খাবে। কনকলতা আরও কিছু বলতে যাচ্ছিলেন, লালি তার আগেই বলে উঠল, আগে না, তোমার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে আগে, তারপর চা পড়ব, জল খাবার খেয়ে ওষুধ খেতে হবে তোমাকে। তারপর কৌশিকের দিকে তাকিয়ে অতি সাবলীলভাবে লালি বলল, এই কৌশিক, বাড়িতে কর্নফ্লেক্স আছে আর দুধ, কলা আছে নাকি রে ঘরে? চলো তো, আমাকে দেখিয়ে দেবে কোথায় কি আছে, আমি চট করে ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি। হতভম্ব কৌশিক, দ্বিধাগ্রস্ত কৌশিক, মায়ের চোখে চোখ রাখতে চেষ্টা করতে করতে নীরবে বলতে চাইছে তখন, মা, মাগো, দোহাই তোমার মেয়েটাকে অপমান করে বসো না, এখন ওর সহমর্মিতার দরুন, সব সংস্কার দূরে সরিয়ে বরং বুঝতে চেষ্টা করো লালিকে। অবশ্য কৌশিকের অবাক হওয়ার তখনও বাকি ছিল কিনা, তাই সে শুনতে পেল তারই মা কনকলতা দেবী কৌশিককে ধমক দিলেন, আরে হাঁ করে দেখছিস কি, মেয়েটা কি বলছে কানে যাচ্ছে না নাকি? যা, ওকে রান্নাঘরটা দেখিয়ে দে, রান্নাঘরের আলমারিতে কর্নফ্লেক্স আছে, ফ্রিজে দুধ আছে, আর খাবার টেবিলে ফলের ঝুড়িতে কলা পাবি লালি, দে তো দেখিয়ে নে, অল্প দিবি, আমি গুচ্ছের খেতে পারি না, তারপর তো আবার ওষুধ গিলতে হবে, পোড়া কপাল আমার, কোথায় সুস্থ মতো হেঁটে চলে বেড়াবো তা না, খাটের ওপর পড়লাম লাট হয়ে। তা যাকগে, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, কি বল লালি? শেষ প্রশ্নটা লালির উদ্দেশ্যে হলেও কনকলতার ছেলে কৌশিক সেই অবদ্ধ প্রশ্নটির অর্থ বোধগম্য করতে তখন উঠে পড়ে লেগেছে। অবশেষে কিছুই না বুঝতে পেরে হাল ছেড়ে দিয়ে লালিকে নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, মা লালিকে মেনে নিল, কখন ঘটল এই অলৌকিক ঘটনাটি, কিভাবে ঘটল? আহ, কি অপার শান্তি! মা আর লালি, মাঝখানে আর কোনো ধর্মের প্রাচীর নেই, আছে কেবল দুজনের প্রতি দুজনের ভালোবাসা। ঈশ্বর, তুমি আছো, তুমিই আছো, আর আছে তোমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের শুভবোধ, তাই তো পৃথিবীটা এত সুন্দর আজও। একটানা অনেক অনেক মেঘলা দিন পার হওয়ার পর অবশেষে একটি উজ্জ্বল আলোকিত দিনের অভ্যুদয় ঘটল, যেন কৌশিক আর লালির জীবনে। জীবন তো এরকমই রহস্যময়, কোন বাকে কি সুখ নিয়ে অপেক্ষা করছে সে, তা জীবনের মালিক আগাম জানতে পারলে তো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তখন এই নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।